আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বর ফরম্যাটে দ্বিতীয় বেসিস ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো। মূলধন কাঠামো বৃদ্ধি করার জন্য আমাদের মূলধন সংগ্রহ করতে হবে তিনটা সোর্স থেকে। এটা আমরা লোন নিয়ে মূলধন সংগ্রহ করতে পারি, সেখানে আমাদের ইন্টারেস্ট দিতে হয়। প্রিফারেড শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা যায়, এখানে প্রিফারেড ডিভিডেন্ড দিতে হয়। কমন স্টক শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা যায়, সেখানে আমাদের নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়। এভাবে আমরা ইপিএস তৈরি করতে পারি। তো এই বেসিসে আমাদের চারটা প্রশ্ন হয়: ফাইন্ড আউট দ্য আর্নিং পার শেয়ার, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইকুইটি, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ফাইন্ড আউট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। ইপিএস, কস্ট অফ ইকুইটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনডিফারেন্সের সূত্র। এই সূত্র আমরা দেখেছি। অবশ্যই ইপিএস ইএটি কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে অথবা ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস পাওয়া যায়। কস্ট অফ ইকুইটি কে সমান ইএসিএস ডেবিট সবাই তো স্যার বললে তাই আমি বলছি। কেসে স্যার রুবেল ভাই বলতাছে যে একটু রেকর্ড করার কথা। রেকর্ড চলতেছে তো, আপনার কথা হবে রেকর্ড হচ্ছে। Cost of equity ESCS divided by share capital into 100. Return on investment EBIT divided by total capital into 100. Indifference point of EBIT. Indifference point of EBIT সূত্র হলো EBIT বারবার না লিখে EBIT সমান x, তাহলে x minus interest 1 minus tax rate minus preferred dividend divided by number of share source number 1 সমান x minus interest 1 minus tax rate minus preferred dividend divided by source number 2। এখন আসি আমরা 14 নম্বর অঙ্কে। এখানে আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল কত আছে প্রশ্ন পড়লে আমরা দেখতে পাবো। The present capital structure of a textile mill limited composed by 20,000 share of common stock। 20,000 শেয়ার আছে, 100 টাকা করে দাম, 20 লাখ টাকা। ডেট ক্যাপিটাল আছে 20 লাখ টাকা, তাহলে 20 আর 20 40 লাখ টাকা তাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার আছে। দ্য কোম্পানি নিড, কোম্পানি এখন প্রয়োজন অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ 35 লাখ, 35 লাখ টাকা এখন দরকার। অ্যান্ড দে হ্যাভ ফলোয়িং 3 অল্টারনেটিভ, তাদের এই টাকা সংগ্রহ করার জন্য 3টে অল্টারনেটিভ দরকার। অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ A1, A2, A3। এই অল্টারনেটিভের জন্যই বলা হয়েছে A1, A2, A3। টাকা ম্যানেজ করতে হবে 35 লাখ। এখন সোর্স আমাদের এখানে 3টা বলা হয়েছে, 3টাই 35 লাখ টাকা ম্যানেজ করার একটা উপায় খুঁজে দেওয়া হয়েছে। কোন অল্টারনেটিভটা ভালো সেটা আমরা বাছাই করব লাস্টে এই ডিসিশনে। তা দেখি প্রথমে কি বলে। 2000 শেয়ার 200 টাকা করে দাম, গুণ করলে হবে 4 লাখ টাকা। তাহলে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা যায়, এটা কিন্তু নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়। ধার করে ঋণ করেও কিন্তু শেয়ার মূলধন সংগ্রহ করা যায়। ধার করলে ঋণ করলে সুদ বাড়ে। প্রিফারেড শেয়ার বিক্রি করেও মূলধন সংগ্রহ করা যায়। প্রিফারেড শেয়ার বিক্রি করলে কিন্তু প্রিফারেড ডিভিডেন্ড বৃদ্ধি পায়। তো আমরা এখানে 1 নম্বর পড়লাম যে 4 লাখ টাকা কিভাবে পেলাম। 2000 গুণন 200, 4 লাখ টাকা। এটা আমাদের শেয়ারের মাধ্যমে ম্যানেজ করতে হবে। আর এন্ড এবং অবশিষ্ট রেস্ট মানে অবশিষ্ট অফ দ্য অ্যামাউন্ট বাই প্রিফারেড স্টক। 35 লাখ থেকে যদি 4 লাখ আমার শেয়ার বিক্রি করে ম্যানেজ হয়ে যায়, তাহলে আর 31 লাখ থেকে যায়। ওই 31 লাখ টাকা ম্যানেজ করতে হবে প্রিফারেডের মাধ্যমে, প্রিফারেড শেয়ারের মাধ্যমে। তাহলে প্রিফারেড শেয়ারের 31 লাখের উপরে 11% হবে। আচ্ছা, এখন নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাবে, প্রিফারেড ডিভিডেন্ড এটা ওয়ার্কিং করতে হবে, ইন্টারেস্টের ওয়ার্কিং করতে হবে। তাহলে সব মিলাই আমাদের 3টে ওয়ার্কিং করা লাগবে প্রত্যেকটা অঙ্কে। তাই প্রথমেই আমরা ওয়ার্কিং 3টে আগে লিখে আসবো। উত্তরপত্রে আসলাম, প্রথম ওয়ার্কিং লিখলাম ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার।
আচ্ছা, এখানে লিখবো ওল্ড শেয়ার আমাদের পূর্বে যা ছিল সেটা আগে লিখে নিব। 2000, এখানে 20,000 শেয়ার আছে, লিখে নিলাম। অল্টারনেটিভ কয়টা আছে? 1 2 3 লিখলাম, 1 2 3। ওল্ড শেয়ারটা প্রত্যেকের শুরুতে লিখে দিতে হবে 20,000 20,000 20,000, এরপরে প্লাস করে নতুন করে আসলে হবে, না হলে আজ লেখা রাখবে, প্লাস করে দিলাম। এবার দ্বিতীয় ওয়ার্কিং হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। এইটাও ওল্ড ইন্টারেস্ট প্লাস নিউ ইন্টারেস্ট। ওল্ড ইন্টারেস্ট ছিল, মূল প্রশ্নে বলছিল 20 লাখ টাকার উপরে 8%, 20 লাখের 8% হয় 1,60,000 টাকা। অল্টারনেটিভ 1 2 3। ওল্ড ইন্টারেস্ট সবাই শুরুতে 1,60,000 1,60,000 1,60,000 এভাবে লিখে দেবেন, প্লাস প্লাস করে রাখলাম। আর ওল্ড কোনো প্রিফারেড ছিল না, এখান থেকে আমরা যে প্রশ্ন পড়ছিলাম প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, এর মধ্যে কোনো ওল্ড প্রিফারেড নাই, সুতরাং ওল্ড প্রিফারেড লেখা লাগলো না, কিন্তু প্রিফারেড ডিভিডেন্ড লিখে অল্টারনেটিভ 1 অল্টারনেটিভ 2 অল্টারনেটিভ 3। এবার আমরা প্রশ্নের মধ্যে আসলাম, অল্টারনেটিভ পড়লাম। প্রথম বললো যে 2000 শেয়ার, যখনই শেয়ারের কথা বলবে তখন 1 নম্বর ওয়ার্কিংয়ে চলে যেতে হবে। এই শেয়ারের নাম 4টা: অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার। এই 4টা ভাষার ভিতরে যে কোনো একটা ভাষা যদি আসে সামনে, তাহলে নাম্বার অফ শেয়ারের এখানে চলে আসবো। আর প্রিফারেড শেয়ার একটাই ভাষা, বিকল্প কোনো ভাষা নেই। অর্থাৎ প্রিফারেড বললেই 3 নম্বর ওয়ার্কিংয়ে প্রিফারেড ডিভিডেন্ড ওখানে চলে যেতে হবে। আর ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, বন্ড 5টা নাম আছে ঋণের। সিনোনিম কয়টা? 5টা। কোন সময় বলবে বন্ড, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, এগুলো হচ্ছে ঋণের সিনোনিম, ঋণের ভাষা, ইংরেজি ভাষা। এর উপরে আমাদের ইন্টারেস্ট ধার্য করতে হয়। 2 নম্বর ওয়ার্কিংয়ে আমাদের ইন্টারেস্ট আছে। যখনই লোন, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ বলবে তখনই আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে চলে আসবো। এখন আসি 1 নম্বর অল্টারনেটিভ যেটা বলছিলাম, আবার শুরুতে পড়ি। 2000 শেয়ার, 200 টাকা করে দাম, গুণ করলে 4 লাখ টাকা। তাই শেয়ারের সংখ্যা বলেছে বলে 2000 শেয়ার সংখ্যা এখানে আমরা যোগ করে দিলাম। আগে ছিল 20,000 আর এই 2000, তাহলে 22,000 হলো। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অবশিষ্ট কত টাকা? 31 লাখ। ওই 31 লাখের উপরে 11%, এটা হলো প্রিফারেড ডিভিডেন্ড। 3 নম্বরে আসলাম। তাহলে প্রিফারেড 31 লাখের উপরে 11%, এই হলো 2 নম্বর, এই 1 নম্বর অল্টারনেটিভ। এখন 1 নম্বর অল্টারনেটিভে 31 লাখ আর এই 4 লাখ, বাস 35 লাখ ম্যানেজ হয়ে গেল। তাহলে এই অল্টারনেটিভে আমরা 2 নম্বর সোর্সে কিন্তু যাইনি। 2 নম্বর সোর্স কি? লোন নেওয়া। লোনের আমাদের কোনো প্রয়োজন হয়নি, তাই লোনের এখানে নতুন করে ইন্টারেস্ট কিন্তু নীল লিখে দিলাম। এই তাহলে 1 নম্বর অল্টারনেটিভ শেষ। 1 নম্বর অল্টারনেটিভ পুরোটাই কমপ্লিট, সব জায়গায় 1 নম্বর অল্টারনেটিভ কমপ্লিট। 2 নম্বর অল্টারনেটিভ পড়ি। টাকা কোথা থেকে ম্যানেজ করছে? 400 ডিবেঞ্চার 2000 টাকা। এখন 2000 টাকার 400 ডিবেঞ্চার, তাহলে এখানে আমাদের 400 ডিবেঞ্চার 2000 টাকা গুণ করলে হয় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার উপরে 8% ইন্টারেস্ট হবে। তাহলে 8% ইন্টারেস্ট কত হয়? 28টা 64। এটা আমাদের 2 নম্বর ওয়ার্কিং এ চলে আসবে। 2 নম্বর ওয়ার্কিং এ আসলাম, 8 লক্ষ টাকার উপরে 8%, 8% করে যে টাকা হয়েছে তার সাথে 1,60,000 যোগ করলাম, তাহলে মোট হলো কত? 2,24,000। 64,000 যোগ করার পরে আচ্ছা 8 লক্ষ টাকা ম্যানেজ করলেন আপনারা এত পর্যন্ত। এখানে আমরা এই পর্যন্ত 8 লক্ষ টাকা ম্যানেজ হয়েছে। টাকা দরকার কত? 35 লাখ। 8 লক্ষ যদি ম্যানেজ হয় আরো তো টাকা দরকার, বলছে 10 লক্ষ টাকা প্রিফারেড স্টক, প্রিফারেডের মাধ্যমে ম্যানেজ করতে হবে। তাহলে এই 10 লক্ষ টাকা প্রিফারেডের মাধ্যমে আমরা ম্যানেজ করি। 3 নম্বর ওয়ার্কিং এ চলে গেলাম। 11% কিন্তু পিডি আছে উপরে, রেট না দিয়ে থাকলে উপরেটা নিলেই চলবে।
এই 10 লক্ষর উপরে 11% 1,10,000 টাকা। বাস দুইটা সোর্সে আমরা এ পর্যন্ত 10 লাখ আর 8 লাখ 18 লাখ ম্যানেজ করে ফেলেছি। এই 8 লাখ আর এই 10 লাখ কত হলো? 18 লাখ। আরো দরকার 17 লাখ, 35 লাখ ম্যানেজ করতে হবে। তো বলছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অবশিষ্ট যে অ্যামাউন্টটা 17 লাখ, এটা কিভাবে বের করতে হবে, ম্যানেজ করতে হবে? বাই কমন স্টক অফ 200 টাকা ইস 17 লাখ টাকা কমন স্টক 200 দিয়ে ভাগ করে ম্যানেজ করতে হবে। তাহলে 17 লক্ষ টাকা কমন স্টক শেয়ার করলে কোন নম্বর ওয়ার্কিং আসতে হয়? 2 নম্বর ওয়ার্কিং। 17 লক্ষ ভাগ 200, এতে আসলো 28,500। তা 28,500 কিভাবে হলো? আসলে 17 লক্ষ 200 দিয়ে ভাগ করলে কত আসে? 7.5। এই 8,500 8,500 আর 20,000 মিলে 28,500 হয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম প্রথমে 8 লাখ ম্যানেজ হয়েছে ডিবেঞ্চারের মাধ্যমে, 10 লাখ ম্যানেজ হয়েছে প্রিফারেডের মাধ্যমে, 18 লাখ হয়ে গেল। আর অবশিষ্ট আরো 17 লাখ ম্যানেজ হয়েছে কমন স্টকের মাধ্যমে। কমন স্টক 17 লাখ ভাগ 200, 8,500 শেয়ার। আগে ছিল 20,000, মোট হলো 28,500। ব্যাস 2 নম্বর অল্টারনেটিভ কাজ শেষ, ওয়ার্কিং শেষ। 3 নম্বর ওয়ার্কিং, 5,000 কমন স্টক 200 টাকা ইচ, প্রত্যেকটা দাম 200 টাকা করে। তাহলে কত হবে? 10 লাখ ম্যানেজ হয়ে গেল, কমন স্টক বলেছে না 1 নম্বর ওয়ার্কিং এ, 5,000 শেয়ার লিখে দিলাম। 10 লাখ ম্যানেজ হয়ে গেল, আর অবশিষ্ট থাকলো 25 লাখ। এই অবশিষ্ট টাকাটা 12% ডিবেঞ্চার। তাহলে এই 25 লাখ ডিবেঞ্চার 12% গুণ করে পার্সেন্টেজ বানালাম 4,60,000 টাকা। 4,60,000 টাকা সব মিলাই যোগ করে কিন্তু। আচ্ছা, এই সোর্সে কিন্তু আমরা কোনো প্রিফারেড নামে কিছু পাইনি। তাহলে প্রিফারেড কি হবে? নীল। যে অল্টারনেটিভে আমরা যে ওয়ার্কিং এ যাব না সেখানে আমরা নীল লিখে দেব, কারণ 25 লাখ আর 10 লাখ 35 লাখ তো ম্যানেজ হয়ে গেছিল। তাহলে প্রিফারেডের কোনো প্রয়োজন ছিল না, তাই প্রিফারেডটা নীল হয়েছিল। বুঝতে পারছি সবাই? 3টে অল্টারনেটিভ আমাদের শেষ। এখন বলছে এক্সপেক্টেড ইবিআইটি, যদি আমরা এখানে 35 লাখ ইনভেস্ট করতে পারি, আর আগে ছিল 40 লাখ, তাহলে মোট 75 লাখ টাকা যদি আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে প্রত্যাশিত আয় কেমন হবে? এক্সপেক্টেড ইবিআইটি 7,50,000, ট্যাক্স রেট 30%। যাই হোক, এখন আমাদের তৈরি করতে হবে কি? ইপিএস তৈরি করতে হবে, রিটার্ন অন ইকুইটি দেখাতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে। 3টাই বের করতে হবে। এইটা করলে কিন্তু এই প্যাসেজের সব অঙ্ক শেষ। ইপিএস তৈরি করার জন্য একটা ছক তৈরি করলাম, অল্টারনেটিভ 1 2 3 3টে কলাম দিলাম, পার্টিকুলার জন্য একটা কলাম, মোট 4টা কলাম দিলাম। ইবিআইটি কত? 7.5 লাখ টাকা। এখন বাদ দিতে হবে ইবিআইটি থেকে প্রথমে ইন্টারেস্ট পাবো কোথায়? 2 নম্বর ওয়ার্কিং এ। প্রথমে 1,60,000, 2,24,000 আর 4,60,000 বাদ দেওয়ার পরে যেটা থাকে এটা ইবিডি। ইবিডির উপরে ট্যাক্স রেট ধার্য করতে হয়, তাহলে ট্যাক্স 30%, বাদ দেওয়ার পরে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এরপরে প্রিফারেড 2টাই আছে, একটাই নেই। প্রিফারেড বাদ দেওয়ার পরে ইএসিএস। ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে ইপিএস। ওকে, ইপিএস কমপ্লিট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য রিটার্ন অন ইকুইটি, কস্ট অফ ইকুইটি। তাহলে ইএসিএস এর যে টাকাটা, এটাই মূলত ইকুইটির টাকা। ইএসএস এর টাকাকে ভাগ করতে হয় শেয়ার ক্যাপিটাল দিয়ে, শেয়ারের সংখ্যা দিয়ে না। শেয়ারের সংখ্যা 22,000 আছে, 8,500 আছে, 25,000 আছে, এটা দিয়ে না। এর ক্যাপিটাল কত, মূল টাকা কত। এখন আমরা হিসাব করতে পারি 22,000 শেয়ার, এর মধ্যে 20,000 শেয়ার ছিল 100 টাকা করে দাম, তাহলে 20 লাখ। আর 2,000 শেয়ার ছিল 200 টাকা করে দাম, 4 লাখ। তা 20,000 কত? 24 লাখ। এই সেই 24 লাখ ভাগ করে 100 গুণ করে ফেলেছি, 3% হয়েছে কস্ট ইকুইটি। আচ্ছা, এরপরে 8,500, এর মধ্যে 20,000 আছে 200 টাকা, 100 টাকা করে, তাহলে 20 লাখ। আর 8,500 আছে 200 টাকা করে, তাহলে কত হলো? 17 লাখ। 17 লাখ আর 20 লাখ 37 লাখ। এই সে 37 লাখ। 37 লাখ দিয়ে ভাগ করে 100 গুণ করলাম, 6.98%। লাস্টেরটা
শেয়ারের সংখ্যা 25, তার মানে 20,000 আছে 100 টাকা করে 20 লাখ ওল্ড শেয়ার যেটা আর কি, আর 5,000 শেয়ার আছে 200 টাকা করে 10 লাখ, 10 লাখ আর 20 লাখ 30 লাখ, এই সেই 30 লাখ, 30 লাখ দিয়ে ভাগ করে একসাথে গুণ করেছি 6.77%। ক্লিয়ার? স্যার এখানে এসসি মানে কি? শেয়ার ক্যাপিটাল। সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ? এরপরে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্টে যাব। লাস্ট প্রশ্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, তো মোট বিনিয়োগ কত? মোট বিনিয়োগের উপরে আয়ের হার দেখাতে হবে। আয় হচ্ছে আমাদের 7.5 লাখ, ভাগ করব আমরা টোটাল ক্যাপিটাল দিয়ে। টোটাল ক্যাপিটাল 75 লাখ। কোথায় পেয়েছি একটু দেখাই। প্রথমে ছিল আমাদের এখানে 20 লাখ টাকা ডেট আর 20 লাখ টাকা ইকুইটি, তাহলে মোট 40 লাখ, আরো নতুন ইনভেস্ট করলাম 35 লাখ, তাহলে মোট 75 লাখ, এই সেই 75 লাখ। আগে ছিল 40 আর এই 35, তাহলে মোট 75 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, তাতে আসলো 10% ফর ইচ অর্ডার। ইবিআইটি কে টোটাল ক্যাপিটাল দ্বারা ভাগ করে 10% পেয়ে গেলাম। অ্যান্সার শেষ। ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরপরে অঙ্ক এরকমই, কমন স্টক শেয়ার এই যে ক্যাপিটাল দেওয়া রয়েছে। কমন স্টক শেয়ার তাদের এবিসি কোম্পানিতে আগে ছিল 10 লাখ, আর ডেট ক্যাপিটাল ছিল 5 লাখ, মোট ক্যাপিটাল ছিল 15 লাখ। এখন আরো টাকা দরকার। The company wish to raise the 5 লাখ টাকা ফর এক্সপেনশন প্রোগ্রাম। তাদের একটা নতুন প্রোগ্রামে চালু করার জন্য 5 লাখ টাকা এখন এক্সট্রা দরকার। এই 5 লাখ টাকা ম্যানেজ করার জন্য তাদের অনেকগুলো ওয়ে আছে। The following alternative are available. অল্টারনেটিভ গুলো কি কি? 10% ইকুইটি, 10% ইকুইটি ক্যাপিটাল, সরি 100% ইকুইটি ক্যাপিটাল। এখানে বোঝানো হচ্ছে যে টাকা 5 লাখ টাকা দরকার, এটা পুরোটাই সাধারণ শেয়ারের মাধ্যমে নিয়ে আসতে হবে। পুরো টাকাটাই সাধারণ শেয়ার বিক্রি করতে হবে। এখানে কোনো লোন নেওয়া লাগবে না, প্রিফারেড শেয়ার বিক্রি করা লাগবে না। 100% পুরো টাকা 5 লাখ সম্পূর্ণ শেয়ার বিক্রি করতে হবে। শেয়ার বিক্রি করলে কিন্তু 1 নম্বর ওয়ার্কিং নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাবে। আচ্ছা, এর পরেটা বলছে 50% ইকুইটি আর 50% ডেট। ডেট বললে ইন্টারেস্ট বাড়বে, আর ইকুইটি বললে নাম্বার অফ শেয়ার বাড়বে। এখানে কোনো প্রিফারেড নাই। এবার বলছে 100% ডেট, 3 নম্বর অল্টারনেটিভ। তার মানে পুরো টাকাটাই ঋণ করো, সুদ এখানে ইন্টারেস্ট বাড়বে, কোনো নাম্বার অফ শেয়ার নেই, প্রিফারেডও নেই। তাহলে এই পর্যন্ত আমরা প্রিফারেডের কোনো ইনফরমেশন পাইলাম না। প্রিফারেড শেয়ারে যদি ইনফরমেশন না পাই, তাহলে প্রিফারেডের ওয়ার্কিংটা 3 নম্বরটা না করলেও চলবে। এক্সপেক্টেড ইবিআইটি দেওয়া আছে 20 লাখ, ট্যাক্স রেট 40%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইপিএস। ইপিএস করার পরে এন্ড হুইচ ওয়ান উড বি প্রিফারেবল, এর মধ্যে আবার কোন অল্টারনেটিভটা ভালো সেটা আবার বাছাই করো। অলসো ক্যালকুলেট দ্য ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি, আবার ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি দেখাও। আচ্ছা, এখন ওয়ার্কিং করতে হবে 3টা। প্রথমে নাম্বার অফ শেয়ার বের করতে হবে। ক্যালকুলেশন নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। ওল্ড শেয়ার আগে কত ছিল? 10,000, 10 লক্ষ ভাগ 100, 10,000 শেয়ার। অল্টারনেটিভ 1, 2, 3, 3টে অল্টারনেটিভ। প্রত্যেকটা অল্টারনেটিভের প্রথমে ওল্ড শেয়ারগুলো লিখে দিতে হবে, তারপরে প্লাস প্লাস করে করে পরে দিতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট ছিল ওল্ড ইন্টারেস্ট 5 লক্ষের উপরে 12%, 5 বারং 60,000। তাহলে ওল্ড ইন্টারেস্ট প্লাস নিউ ইন্টারেস্ট। ওল্ড ইন্টারেস্ট ছিল 60,000, 60,000 সবার অল্টারনেটিভ 1, 2, 3 সবগুলো 60,000, প্লাস 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 রেখে দিলাম। এরপরে ইপিএস তৈরি করার জন্য ইবিআইটি,
এখন ইবিআইটি কত? 20 লাখ টাকা, এখানে 20 লাখ টাকা সব বসাই দিলাম, দিয়ে ইন্টারেস্ট মাইনাস করে দিলাম, ইন্টারেস্ট মাইনাস করে ইবিটি পাওয়া গেল, ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিয়ে দিলাম, ইএটি বেরিয়ে আসলো। প্রিফারেড নাই, নাম্বার অফ শেয়ার বসিয়ে দিলাম। নাম্বার অফ শেয়ার কয়টা? 3টা অল্টারনেটিভে 3 রকম, 15,000, 12,500, 10,000 শেয়ার। ব্যাস কইছে এই ইপিএস হয়ে গেল। তাহলে আমরা ইপিএস পেয়ে গেলাম। অল্টারনেটিভ 3টার মধ্যে কোনটা ইপিএস বড়? 3 নম্বরটা, 112.80। অল্টারনেটিভ 3 ইজ প্রিফারেবল টু দ্য কোম্পানি। কোম্পানির এই অল্টারনেটিভ 3 সবচেয়ে ভালো, বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দ্যান এনি আদার। অন্যদের থেকে এখানে বড়। তাহলে ইপিএস হলো 112 টাকা 80 পয়সা। এটা আমাদের জন্য ভালো হয়েছে। তাই কোনটা প্রিফারেবল? 3 নম্বরটা প্রিফারেবল। অল্টারনেটিভ 3 ইজ প্রিফারেবল টু দ্য কোম্পানি। এই কোম্পানির জন্য 3 নম্বর অল্টারনেটিভ বেস্ট, বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দ্যান এনি আদার। অন্যদের থেকে এখানে ইপিএসটা বড় হয়েছে, এই জন্য এটা প্রিফারেবলটা আমরা পছন্দ করছি। নেক্সট প্রশ্ন বলছে ইনডিফারেন্স ইবিআইটি দেখাতে হবে। ইনডিফারেন্স ইবিআইটি অল্টারনেটিভ 1 আর 2 এর মধ্যে দেখাতে বলছে। দুইটার ছাড়া কিন্তু হয় না, 3টা একসাথে হয় না। ইবিআইটি 4টা লেটার বারবার না লিখে ধরে নিলাম ইনডিফারেন্স ইবিআইটি সমান এক্স। উই নো দ্যাট, এখানে দুইটা সূত্র লিখছি আমরা। প্রথম সূত্রে এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 সমান সমান এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 2। এক্স আমরা বসালাম, ইন্টারেস্টের মান 1 নম্বর অল্টারনেটিভে 60,000 টাকা, 2 নম্বর অল্টারনেটিভে 90,000 টাকা, ট্যাক্স রেট 40%, প্রিফারেড ডিভিডেন্ড দেওয়া নেই, শেয়ার সংখ্যা 15,000, 12,500, ঠিক তো? 15,000 আর 12,500, এখানে বসালাম 15,000, এখানে 12,500, 15 আর 12.5। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলাম, তাহলে 15 দিয়ে এটা 8 গুণন করব, 12.5 দিয়ে এটা গুণ করব, এটা ফলাফল দেখাই দিব। এক্স এর মান আসছে 2,40,000। অতএব ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি 2,40,000। ইনডিফারেন্স এমন একটা পয়েন্ট, এমন একটা ইবিআইটি যে ইবিআইটি দ্বারা ইপিএস করলে কোনো ডিফারেন্স হবে না, দুইটা ইপিএস সমান হয়ে যাবে, এটাই বলে ইনডিফারেন্স। তাহলে আমরা একটা ইপিএস তৈরি করি। ইবিআইটি ছিল 2,40,000, 2,40,000, এখান থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে ইবিটি পেলাম, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, হয়ে গেল ইএটি। এবার ইএটি কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, বেরিয়ে আসলো ইপিএস। এখন ইপিএস 7 টাকা 20 পয়সা, উভয় সাইড হয়েছে 7 টাকা 20 পয়সা। অতএব দেয়ার আর নো ডিফারেন্স, এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এটা হলো ইনডিফারেন্স। এটা আমরা গ্রাফেও দেখাতে পারি, ইনডিফারেন্সের গ্রাফ। প্রথমে ইনডিফারেন্স ইবিআইটি 2,40,000, ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে, প্রিফারেড ডিভিডেন্ড নাই। আচ্ছা, ইপিএস আছে 7 টাকা 20 পয়সা। একটা সাদা কাগজ নিতে পারি, নিয়ে ঠিক এই দাগ দিলাম, আনুভূমিক এখানে আমাদের হরিজন্টাল ওএক্স এক্সিস আমরা এক্স লিখে দিতে পারি। এখানে এক্স ওএক্স এক্সিসে প্রথমে মিডিলে একটা দাগ দেওয়া হলো, এটা 2,40,000 টাকা, এই বরাবর উঠে গেল দাগটা। আর ভার্টিক্যাল এখানে আমাদের উলম্ব যে দাগটা আছে, এই দাগে ইপিএস লিখবো। তো ইপিএসটা আমরা ঠিক মিডিলে অথবা 2 করে দিছি, যাই হোক এখানে দিছি আমরা 7.2। এই যে দাগটা দেওয়া হলো, এই দাগটা কিন্তু
7.2 বরাবর এদিকে চলে আসলো। তো এখন নিচে এই দিক থেকে একটা দাগ দিছিলাম, এই দিক থেকে একটা দাগ দিলাম, এই দুইটা দাগ কিন্তু এক জায়গায় ছেদ বিন্দু হয়েছে। এখন এই ছেদ বিন্দু দিয়ে আমাদের ইন্টারেস্ট রেখা যাবে, কস্ট রেখা। কস্ট রেখা প্রথমটা 60,000 থেকে শুরু হবে, দ্বিতীয়টা 90,000 থেকে শুরু হবে। যদি আমাদের এইটা 2,40,000 ইবিআইটি হয়, তাহলে এই বরাবর আমাদের 2 লক্ষ, এখানে হবে 1 লক্ষ, এটা হচ্ছে 90,000। 90,000 একটু সরে যাবে অবশ্যই। এই এখন এটা হলো 60,000। 60,000 এখান থেকে আমরা ঠিক ওই ছেদ বিন্দুর উপর দিয়ে এখানে টেনে নিয়ে চলে গেলাম। এটা নিচে দিয়ে এই যে রেখাটা নিচে দিয়ে গেল, এটাই কিন্তু 60,000 এর রেখা। আর এরপর 90,000। 90,000 এই বিন্দুটা সোজা ছেদ বিন্দু দিয়ে চলে গেল রেখাটা, তো এই পাশে উপর দিয়ে চলে গেল, উপরে উঠে গেল। তো যদি আমাদের এটা প্রমাণ করলো লোন বেশি নিলে সুদ বেশি দেওয়া লাগে, সুদ বেশি দিলে ইনকাম ঊর্ধ্বমুখী হয়, আর সুদ কম দিলে ইনকাম নিম্নমুখী হয়। আর সুদ মোটে না দিলে এই জিরো থেকে শুরু হইতো, জিরো থেকে শুরু হলে এটা নিচে দিয়ে যেত, আরো নিচে দিয়ে যেত, তাহলে নিম্নমুখী হইতো। কারণ এই ছেদের উপরে, ব্রেকের উপরেই কিন্তু আমাদের মুনাফা রেখা, এগুলো সব বাড়তি মুনাফা, প্রফিট এরিয়া, আর এটা নিচে হচ্ছে লস এরিয়া। যাক, এখন আমরা দেখালাম যে ঊর্ধ্বমুখী মুনাফা, নিম্নমুখী মুনাফা। এখানে এইসব গ্রাফগুলো শিখালে মনে হয় যেন বেশি করে লোন নিয়ে সুদে করে ব্যবসা করা ভালো, এরকম ভাবে একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়। কিন্তু আসলে এটা করা যাবে না, সুদ না নিয়ে ব্যবসা করতে হবে, তাহলে ব্যবসা হালাল হয়ে যাবে। কোনো লোন না নিয়ে ব্যবসা করার চেষ্টা করতে হবে। পরের অঙ্কটাও কিন্তু একই, এখানে 10 লাখ আর 5 লাখ 15 লাখ ওই আগের মতোই কাঠামো দেওয়া আছে, ওল্ড ক্যাপিটাল দেওয়া আছে, এখানে ওল্ড শেয়ার, ওল্ড ইন্টারেস্ট। আর কোম্পানি থিঙ্কিং করছে যে সে আরো ইনভেস্ট করবে 5 লাখ। এই 5 লাখের জন্য দুইটা ওয়ে আছে তাদের, যে কোনো ওয়েতে সে যেতে পারে। প্রথমটা 100% 12% ডিভেঞ্চার, এখানে আর কিছুই না, শুধুমাত্র ঋণ করেছে, সুদ দিতে হবে ওই 5 লাখ টাকার উপরেই। তাহলে ইন্টারেস্ট বেড়ে আসলো 5%, 5 বরং 60,000 টাকা। আচ্ছা, এখানে নতুন শেয়ার নীল আর প্রিফারেড নীল। এরপরে বলছে 13% প্রিফারেড শেয়ার, ক্যাপিটাল 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপরে প্রিফারেড, তাহলে 3 নম্বর ওয়ার্কিং এ যে প্রিফারেড ডিভিডেন্ড বের করবো সেটা কিন্তু এবার আছে। অ্যান্ড ইকুইটি 3 লাখ টাকা, তাহলে 3 আর 2 5 লাখ। 3 লাখের 100 দিয়ে ভাগ করে দিলে যা আসে শেয়ার সংখ্যা বাড়বে। এবার ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি, ইন্ডিপেন্ডেন্স ইপিএস ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা ওয়ার্কিং করে নিব, তারপরে আমাদের ইন্ডিপেন্ডেন্স করতে হবে। আজকে আমাদের এই বেসিসটা সব শেষ করে আসতে হবে, কারণ এই ফরম্যাটে একটু অঙ্ক বেশি, বেসিস বেশি যেহেতু। তো ইনশাল্লাহ 2 নম্বর বেসিসের অঙ্ক সব একই রকম। প্রথমে কি করতে হবে? 3টে ওয়ার্কিং করতে হবে। কিসের ওয়ার্কিং? নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট অ্যামাউন্ট আর প্রিফারেড। তারপরে ইপিএস করতে হবে, ইন্ডিপেন্ডেন্স করতে হবে, এইভাবে দেখাতে হবে। প্রত্যেকটা অঙ্ক সেম একই। তাহলে এই ফরম্যাটে অঙ্ক সব একই যদি হয়, তো সবগুলো দেখে আসতে হবে। এখান থেকে 5টা অঙ্ক সাজেশনে যে 5টা দিয়েছি, ওই 5টা অঙ্ক খাতায় উঠাতে হবে। 5টা অঙ্ক খাতায় উঠালে মাথা ফ্রেশ হয়ে যাবে, তখন এই বাকিগুলো দেখলে হবে। ওল্ড ক্যাপিটাল আছে, প্রেজেন্ট ক্যাপিটাল 30 লাখ 1,128 লাখ, মানে 1,28 লাখ। 1,58 লাখ টাকা তাদের মূলধন আছে। নতুন করে তাদের আরো 40 লাখ টাকা দরকার। 3টে অল্টারনেটিভ 2টা, এই 2টা অল্টারনেটিভে 3টে ওয়ার্কিং করতে হবে, ব্যাস। ওকে, এরপরে এটা 50 লাখ টাকা তাদের মূলধন আছে, আরো 20 লাখ টাকা দরকার। এই সব অঙ্ক কিন্তু একই রকমই। তারপরে আমরা আগামী দিন 2 নম্বর ফরম্যাট করবো ইনশাল্লাহ, এমএম মডেল। তো আজকে তাহলে আমরা 2 নম্বর বেসিসের অঙ্ক করলাম 1 নম্বর ফরম্যাটের। এরপরের দিন